ধরো একটা ঘা রয়ে গেছে বা গলায় একটা ঘা আছে, ঘাটা শুকোচ্ছে না, খাবার গিলতে অসুবিধা হচ্ছে, গলার স্বর বদলে যাচ্ছে, এগুলো কি নেহাতি সাধারণ কোনো সমস্যা নাকি হেড অ্যান্ড নেক ক্যান্সারের লক্ষণ? এই ক্যান্সার কিভাবে শুরু হয়, কারা বেশি ঝুঁকিতে থাকেন, সময় মতো যদি হেড অ্যান্ড নেক ক্যান্সার শনাক্ত করা যায় তাহলে কি পুরোপুরি সুস্থ হওয়া যায়, ক্যান্সারকে সম্পূর্ণ নির্মূল করা যায়? আসুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেবো আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল। আমি স্যারের কাছে যাবো, অনেকগুলো প্রশ্ন আছে জানি, আপনাদেরও অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, আশা করি যেগুলো আলোচনা হবে তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন ভিডিওটি। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ। স্যার শুরুতে আমরা যেটা জানতে চাইবো যে হেড এন্ড নেক ক্যান্সার, এটা বলতে ঠিক কোন কোন ক্যান্সারগুলোকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, হেড নেক ক্যান্সার বলতে আমরা বোঝাই যে মুখের আর গলার ক্যান্সার, মানে আমাদের ঠোঁট থেকে শুরু করে হাইপোফ্যারিংস অবধি, মানে গলায় ল্যারিংস এর নিচে যে অংশটা হাইপোফ্যারিংস বলি সেই অংশটা, এবং নাকের পেছনে নেজোফ্যারিংস, এই নাকের পেছন থেকে শুরু করে গলার একদম শেষ অবধি যে ক্যান্সার গুলো হয় তার মধ্যে ভাগ করলে আমরা দেখবো যে মুখের ক্যান্সার মানে ওরাল ক্যাভিটির ক্যান্সার। ওরাল ক্যাভিটি মানে হলো ঠোঁট, মাড়ি, তারপরে তালু, জিভ, এই জায়গার ক্যান্সার। ওরোফ্যারিংস মানে টনসিলের ক্যান্সার, জিভের পেছন দিকটার ক্যান্সার, ভ্যালিকুলা বলে একটা জায়গা থেকে সেটার ক্যান্সার, ষড়যন্ত্রের ক্যান্সার মানে ল্যারিংস এর ক্যান্সার, এবং ষড়যন্ত্রের পরে হাইপোফ্যারিংস যে জায়গাটা বলে তার ক্যান্সার। আর একটা হলো নেজোফ্যারিংস মানে নাকের পিছনের ক্যান্সার। খুব রিয়ারলি নাকেরও কিছু কিছু ক্যান্সার হয়, বা প্যারানেজাল সাইনাস বলি আমরা যেগুলোকে, সাইনাস আপনারা সাধারণ ভাষায় যেটাকে বলেন, তারও ক্যান্সার হয়। প্যারোটিড গ্ল্যান্ডের বা স্যালিভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থির কিছু কিছু ক্যান্সার হয়, সেগুলোকেও হেড নেক ক্যান্সারের মধ্যেই ধরা হয়। আচ্ছা স্যার, হেড এন্ড নেক ক্যান্সারের আওতায় এতগুলো ক্যান্সার রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো, তার লক্ষণগুলো জানবো, কিন্তু তার আগে স্যার একটু বলুন যে ঠিক কি কি কারণে এই ক্যান্সারগুলো হতে পারে? হ্যাঁ, এই কারণটা খুব দুর্ভাগ্যজনক। এই ভারতীয় উপমহাদেশে হেড নেক ক্যান্সার হলো সবচেয়ে বেশি, মানে আমরা হলাম হেড অ্যান্ড নেক ক্যান্সারের জন্য মানে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি হয় ভারতীয় উপমহাদেশে বলছি। তার কারণ হলো, মূল কারণ হলো তামাক, টোবাকো, মানে টোবাকো চিউইং, যেমন গুটকা খাওয়াটা তো অন্য আমাদের ভারত, সত্যি কথা বলতে গেলে ভারতীয়রা ছাড়া তো আর বেশি কেউ গুটকা, পান, জর্দা বা খৈনি এগুলো কিছু খায় না। মানে ভারত, বাংলাদেশ বা উপমহাদেশ, পাকিস্তান, এইসব শ্রীলঙ্কা, এইসব জায়গার কথা, উপমহাদেশের কথা বলছি, যে পান, গুটকা, তামাকের বিভিন্ন ধরনের খৈনি, জর্দা এগুলো খাওয়া, আর হলো সিগারেট, বিড়ি, স্মোকিং। তো মূল কারণ হলো এটা, মূল কারণ হলো নেশা, তামাকের নেশা। অ্যালকোহলও কিছু ক্ষেত্রে দায়ী, এছাড়াও কিছু কারণ আছে। হ্যাঁ, ক্যান্সার হয় ক্রনিক ইরিটেশনে। ক্রনিক ইরিটেশন মানে হলো ধরুন কোনো একটা জায়গায় ক্রমাগত আঘাত হচ্ছে, এইসব টোবাকো দিয়ে, অ্যালকোহল দিয়ে, সেগুলো দিয়ে তো ক্ষতিকারক কার্সিনোজেন গুলো ক্রমাগত আঘাত করে ডিএনএ, আমাদের শরীরে সেলের যে উপাদান ডিএনএ সেটা ড্যামেজ করে দিচ্ছে। এছাড়াও অন্যান্য ভাবেও আঘাত হতে পারে, এক্সটার্নাল আঘাত, যেমন ধরুন কারো একটা খুব শার্প একটা টুথ আছে, একটা ছুঁচলো দাঁত আছে, যেটা দিয়ে ক্রমাগত একটা কোনো জায়গায় মাড়িতে বা গালে ঘষা লেগে চলেছে, তাহলে সেখান থেকে ক্যান্সার হতে পারে। বা ধরুন দাঁত ডেঞ্চার, আর্টিফিশিয়াল টুথ, মানে বাঁধানো দাঁত ভালো মতো সেট হয়নি, সেটা ক্রমাগত ঘষা লাগছে, সে থেকেও ক্যান্সার হতে পারে। তো এনি ক্রনিক ইরিটেশন থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। এবং এছাড়া নেজোফেরিঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে একটা ভাইরাস আছে, সেই ভাইরাসটা দায়ী, ইপস্টেইন-বার ভাইরাস বলে। এবং ওরোফ্যারিংস ক্যান্সারের ক্ষেত্রে মানে জিভের পেছনে টনসিল এসব জায়গার জন্য এইচপিভি ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেই ভাইরাসটাও অনেকাংশে দায়ী হয়। এবার স্যার এই ক্যান্সারগুলোর একটু লক্ষণ বা সিমটমস গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি। সিমটম গুলো আমি মোটামুটি করে বলছি। যে জায়গাটা আমরা দেখতে পাই, আয়নায় দেখতে পাই, ঠোঁট, জিভ, মাড়ি, টনসিল, গাল, এগুলো তো আমরা দেখতে পাই, ওরাল ক্যাভিটিটা দেখতে পাই। সেখানে যদি কোনো ঘা দেখেন যেটা শুকোচ্ছে না, বা কোনো ফোলা ভাব, কোনো গ্রোথ, যে জায়গাটা কোনো একটা জায়গা ফুলে রয়েছে, একটা মাংসপিণ্ড টাইপের মনে হচ্ছে, কোনো আলসার মনে হচ্ছে, কোনো জায়গা ভেতরের দিকে গর্ত টাইপের হয়ে গিয়েছে যেটা ঠিক হচ্ছে না, এবং সেখান থেকে অনেক সময় ব্লিডিং হতে পারে, নাও হতে পারে, এগুলি আমরা চোখে দেখতে পাই, জিভেও আমরা দেখতে পাই, এবং দেখলে এগুলো অবশ্যই সাবধান হন। এছাড়া গলার পিছন দিকের ক্যান্সার হলে পরে যেটা সমস্যা হয় সেটা হলো খাবার গিলতে সমস্যা হয়। টনসিলেরটাও আমরা মুখ ঘা করলে কিন্তু আয়নাতে অনেকটা দেখতে পাই, জিভের পেছন দিক থেকে আমরা খুব একটা দেখতে পাই না। সেখানে সিমটম দিয়ে আমাদের বুঝতে হয়। খাবার গিলতে আটকানো, ব্যথা কিন্তু নাও হতে পারে, জাস্ট মনে হতে পারে যে খাবারটা যখন খাচ্ছি কিছুতে একটা মনে হচ্ছে আটকে যাচ্ছে, বা একটু
মানে কোথাও একটা গিয়ে ঠেকছে বা একটু জল খেতে হচ্ছে, সেটা হতে পারে। ল্যারিংসের ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে গলা বসে যায়, গলার আওয়াজ চেঞ্জ হয়ে যায়, আওয়াজটা চেঞ্জ হয়ে যায় এবং সেটা ঠিক হয় না। অনেকেই ভাবেন ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে, সেটা সাধারণত ঠিক হয়ে যায়, কিন্তু দীর্ঘমেয়াদী গলা বসে গেলে মুশকিল হয়। কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে, ধরুন হাইপোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়, ল্যারিংসের ক্ষেত্রেও হয় যে শ্বাসকষ্ট হচ্ছে, মানে অন্য কিছু হচ্ছে না কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। অনেকবার তার দেখা যায় যে চেস্ট এক্সরে করা হচ্ছে, কিন্তু গলার অনেক সময় ওই গলার পেছনে ক্যান্সারের জন্য তার শ্বাসকষ্ট হতে পারে। আর একটা যেটা হয় নাকের পেছনে, নেজোফেরিংসের ক্যান্সারের ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক দিয়ে ব্লিডিং হওয়া, যে নাক বন্ধ, সবসময় নাক বন্ধ বন্ধ থাকছে, বাড়ি বাড়ি থাকছে, গলার আওয়াজটা পরিবর্তন হয়, নেজাল গলার আওয়াজ নাকি নাকি সুরে হয়ে গিয়েছে। এবং গলায় যদি কোনো লিম্ফ নোড দেখা যায়, মানে গুটলি টাইপের, নেজোফেরিঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে নাকের পেছনের অংশে অনেক সময় দেখা যায় যে শুরুতে শুধু গলাতেই গুটলিটা বোঝা যাচ্ছে, বাকি কিছু সিমটম বোঝা যাচ্ছে না। গলায় লিম্ফ নোড গুটি গুটি গলার মধ্যে লিম্ফ নোড গুলো, যেগুলো আমরা নোটস বলি আর কি। ছোট বাচ্চাদের অনেক সময় টনসিল হলে পরে গলায় নোটস ফোলে না, তেমনি নোটস ফুলে যাওয়া। তো এইগুলো যদি হয়, এগুলি কিন্তু হেড নেক ক্যান্সারের রোগ লক্ষণ। এগুলো হলে কিন্তু একটু সাবধান হতে হবে এবং ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আচ্ছা স্যার, এই হেড এন্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে স্যার শনাক্তকরণের ক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়? হ্যাঁ, হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে দেখুন, হেড নেক ক্যান্সার সাধারণত শনাক্ত করাটা সোজা। মুখের ওরাল ক্যাভিটি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা দেখেই বলে দিতে পারি যে এটা সন্দেহজনক কি সন্দেহজনক নয়। কিছু কিছু যারা তামাক খান তাদের প্রি ক্যান্সারাস লিশন হয়, এরিথ্রোপ্লেকিয়া, লিউকোপ্লেকিয়া, সাবমিউকাস ফাইব্রোসিস বলে, মানে লাল লাল প্যাচ বা সাদা সাদা মুখের মধ্যে প্যাচ, মুখ ঠিক মতো না খোলা, এগুলি কিন্তু প্রি ক্যান্সারাস, ক্যান্সারের আগের, সেগুলো দেখেই বোঝা যায়। এছাড়া গলার ভেতরে হলে প্রথমত আমাদের যেটা করতে হয়, দুটো জিনিস ক্যান্সার ডিটেকশনে অন্যান্য জায়গার মতোই, একটা হলো বায়োপসি করতে হয়, বায়োপসি করে সঠিক ডায়াগনোসিস করতে হয়। বায়োপসি কিন্তু করতেই হবে, বায়োপসি করলে ক্যান্সার বেড়ে যায় এটা ভুল কথা, ক্যান্সার এমনিই বেড়ে যায়, বায়োপসি করলেও বেড়ে যাবে, না করলেও বেড়ে যাবে। বায়োপসি না করলে আমরা সঠিক মানে ইনফরমেশনটা পাবো না। এবং ইমেজিং করতে হবে। এখন অনেক রকমের ইমেজিং হয়, আমরা যেটা প্রেফার করি পেট সিটি স্ক্যান। পেট সিটি স্ক্যানে ভালো মতো বোঝা যায় যে এটা, প্রথমত বোঝা যায় এটা ক্যান্সার কি ক্যান্সার নয়, কত বড় ক্যান্সার, চারপাশে কোনো জায়গায় ছড়িয়েছে কিনা এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে গিয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। এছাড়া ইন্ডোস্কোপিক পরীক্ষা আছে, FOL বলি, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, নেজোফেরিঙ্গোস্কোপি, সেগুলো এন্ডোস্কোপিক পরীক্ষা করে দেখতে হয়। চোখে দেখা যায়, ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় যে কত বড় টিউমার কোথায় কোথায় গিয়েছে, এই পরীক্ষা নিরীক্ষাগুলো। এছাড়া তো নর্মাল ব্লাডের টেস্ট যেগুলো দরকার হয় সেগুলো করতেই হয়। স্যার, এবার একটু আমরা জানবো যে হেড এন্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ অনুযায়ী কিভাবে চিকিৎসা করা হয়, কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? হ্যাঁ, এবারে আমি ওই ভাগ করে করে বলছি। হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে মুখের যেটা, মানে ধরুন যেটা আমি বললাম যে অংশটা আমরা দেখতে পাই, যেমন জিভের, গালের বা মাড়ির, সেক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি আগে অপারেশন করার, অপারেশন করে সেই অংশটা কেটে বাদ দেওয়ার। এবং অপারেশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে রেডিয়েশনের দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে কেমোথেরাপির দরকার হয়। হেড নেক ক্যান্সারে মূলত রেডিয়েশন আর অপারেশন এই দুটো মেইন চিকিৎসা, কেমোথেরাপি এদের হেল্প করে। এটা তো গেল যেটা আমরা দেখতে পাই তার। যদি ওরোফ্যারিংসে হয়, মানে জিভের পেছনে এবং ভ্যালিকুলাতে, টনসিলে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা হলো রেডিয়েশন মূল চিকিৎসা, এর সাথে অল্প করে কেমোথেরাপি দিতে হয়। তার কারণ ওটা কেটে বাদ দেওয়া যায় না, সেটা একটা বিরাট বড় অপারেশন হয়, খুব ডেবিলিয়েটিং সার্জারি, ওটা রেডিয়েশন এবং কেমো দিয়ে সম্পূর্ণ সুস্থ করা যায়। ল্যারিংস ক্যান্সারের ক্ষেত্রে আগে যেটা হতো, ল্যারিংস মানে ষড়যন্ত্র, আগে যেটা হতো সেটা হলো যে ল্যারিংস কেটে পুরো বাদ দিয়ে দেওয়া হতো। কিন্তু বিগত ধরুন বহু বছর, 40 বছর তো হবেই, 40-50 বছর ধরে এখন যেটা করা হয় সেটা হলো ল্যারিংস প্রিজার্ভেশন। ল্যারিংস প্রিজার্ভেশন মানে হলো কথা বলাটাকে মেনটেন করা। ল্যারিংস কেটে বাদ দিলে তো কথা বলার শক্তি চলে যাবে, গলায় ফুটো করে এখানে শ্বাস নিতে হবে। এখন সেটা ল্যারিংস প্রিজার্ভেশন হলো রেডিয়েশন চিকিৎসা, রেডিয়েশন চিকিৎসা এবং তার সাথে কেমোথেরাপি চিকিৎসা দিয়ে। যদি ভোকাল কর্ডের হয় তাহলে শুধু রেডিয়েশন দিয়েই সেরে যায়, এবং যদি একটু বড় হয় সেক্ষেত্রে রেডিয়েশন এবং কিমোথেরাপি একসাথে চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায়। নেজোফেরিংস নাকের পেছনের ক্যান্সারের চিকিৎসা রেডিয়েশন এবং কেমোথেরাপি, হাইপোফেরিংসেরও চিকিৎসা রেডিয়েশন এবং কেমোথেরাপি। তাহলে দেখা যাচ্ছে যে মুখের যে অংশটা আমরা দেখতে পাই সেই অংশটা বাদে মূলত চিকিৎসা কিন্তু রেডিয়েশন চিকিৎসা এবং স্টেজ অনুযায়ী কেমোথেরাপি অ্যাড করতে হয়। এবং খুব আর্লি হলে পরে যেমন ভোকাল কর্ড কেমোথেরাপি লাগে না, শুধু রেডিয়েশনে ঠিক হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেমোথেরাপিও রেডিয়েশনের সাথে অ্যাড করতে হয় রেডিয়েশনের এফেক্টটা বাড়ানোর জন্য। অনেক ক্ষেত্রেই আমি দেখি যে এই রোগীরা বহুদিন ধরে শুধু কেমোথেরাপি নিয়ে চলেছেন, সেটা কিন্তু চিকিৎসা নয়।
মূল চিকিৎসা রেডিয়েশন চিকিৎসা, তার এফেক্টটা বাড়ানোর জন্য অল্প অল্প ডোজে কেমোথেরাপি দিতে হয়। স্যার এই হেড এন্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় কি হয়, কথা বলা, খাওয়া দাওয়া বা কণ্ঠস্বরের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় এবং সেটা অপারেশনের পরে স্থায়ী সমস্যা কি থেকে যায়, এই প্রশ্নটা অনেকেই করেন। হ্যাঁ, এই জিনিস এটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ এখনকার যে চিকিৎসা ব্যবস্থা হয়েছে, যা উন্নতি হয়েছে, তাতে কিন্তু লং টার্ম সাইড এফেক্টস গুলো আমরা অনেক ক্ষেত্রে কমিয়ে দিতে পেরেছি। আপনি যেটা বললেন, ধরুন মুখের, জিভের বা গালের কোনো জায়গায় যেখানে আমরা অপারেশন করি, অপারেশনের পরে অনেক সময় আবার সেগুলো ফ্ল্যাপ লাগাতে হয়, সেগুলি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে, বিভিন্ন থেরাপির মাধ্যমে অনেকাংশেই সেগুলো ঠিক করে দেওয়া যায়। কিন্তু বাকি জায়গাগুলো, যেমন ধরুন রেডিয়েশন চিকিৎসার জন্য আগে যে সমস্যাগুলো হতো, খাবারের সমস্যা, ইনিশিয়ালি যখন রেডিয়েশন হয় চলে তখন একটু অসুবিধা হয়, কিন্তু লং টার্ম বলছি, যেটা হলো মূল সমস্যা হতো যে মুখটা পুরো শুকিয়ে যেত, মানে লালাটা তৈরি হতো না। রেডিয়েশন দিলে লালা না তৈরি হলে পরে খাবারের টেস্টও পাওয়া যেত না, খাবার গিলতেও খুব কষ্ট হতো, গলার আওয়াজও ঠিকঠাক হতো না। সেইটা কিন্তু আধুনিক রেডিয়েশন চিকিৎসায় সম্পূর্ণরূপে অ্যাভয়েড করা যায়। মানে এখন ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি বা ইমেজ গাইডেড রেডিওথেরাপি, এই আধুনিক রেডিওথেরাপির সাহায্যে মুখ কিন্তু আর শুকোয় না, লালা গ্রন্থির নিঃসরণ কম হয় না, টেস্টও সবাই নর্মালি আবার ফেরত চলে আসে, কোনো অসুবিধা হয় না। গলার আওয়াজ যেটা বলছেন, আধুনিক চিকিৎসায় গলার আওয়াজ মোটেও খারাপ হয় না। আমার রোগী রয়েছেন ল্যারিংসের, মানে ষড়যন্ত্রের রোগী এবং জিভের রোগী। আপনারা কেউ যদি আমার ফেসবুক পেজ ফলো করেন, দেখবেন যে তিনি স্টেজ সিঙ্গার এবং জিভের ক্যান্সারের অপারেশনের পরে, রেডিয়েশনের পরে তিনি স্টেজে উঠে গান করছেন। কারো বোঝার ক্ষমতা নেই যে তার এই ধরনের ক্যান্সার হয়েছিল। তেমনি ষড়যন্ত্রের ক্যান্সারের রোগী আমার আছেন গানের শিক্ষক, নামকরা গানের শিক্ষক, তিনি কিন্তু গানের শিক্ষা দিয়ে চলেছেন দেশে বিদেশে, শুধু দেশে নয় বিদেশেও গানের প্রোগ্রাম তিনি করে আসছেন। বোঝার উপায় নেই যে তার ষড়যন্ত্রের ক্যান্সার হয়েছিল, তার রেডিয়েশন চিকিৎসা দিয়ে তিনি সুস্থ বহু বছর হলো এবং গানও তিনি সমান তালে করে চলেছেন। তো আমার নিজেরই বেশ কিছু মুখ গলার রোগী, ক্যান্সার রোগী রয়েছেন যারা গান করেন, যারা টিচার, তাদের অনেক বেশি কথা বলতে হয়, যারা আবৃত্তি করেন বা মানে ভোকাল, মানে গলার আওয়াজ যাদের জীবিকা, এবং তারা কিন্তু সবাই আবার নিজের নিজের জীবিকায় ফেরত চলে গিয়েছে এবং সুনামের সাথে নিজের কাজ করে চলেছে। স্যার আমরা একটু জানতে চাইবো, হেড এন্ড নেক ক্যান্সারে অন্যান্য ক্যান্সারের তুলনায় সার্ভাইভাল রেট, মানে বেঁচে থাকার সম্ভাবনা, সেটা ঠিক কতটা? হ্যাঁ, হেড নেক ক্যান্সার কিন্তু সঠিক চিকিৎসা করলে বেঁচে থাকার সম্ভাবনা খুব ভালো, সুস্থ হয়ে যাওয়ার চান্স খুব ভালো। যেমন ধরুন ল্যারিংস ক্যান্সার, ভোকাল কর্ড ক্যান্সারের সঠিক রেডিয়েশন চিকিৎসায় প্রায় 98% কিউর রেট ভোকাল কর্ড ক্যান্সারে, যদি আমরা ভোকাল কর্ডে ডিটেক্ট করতে পারি, মানে 100 জনের মধ্যে 98 জন সুস্থ হয়ে যায়। এত ভালো কিউর রেট কিন্তু অনেক ক্যান্সারেই নেই। তেমনি ওরোফ্যারিংস ক্যান্সারের ক্ষেত্রে হেড নেকের সঠিক অপারেশন, সঠিক রেডিয়েশন চিকিৎসা হলে কিন্তু বেশিরভাগ রোগী সেরে যান। স্টেজ অনুযায়ী ডিপেন্ড করে। তো ধরুন স্টেজ 1 এর ক্ষেত্রে যদি সেটা 90% হয়, স্টেজ 2 তে গিয়ে সেটা একটু কমে 85 এবং স্টেজ 3 তে গিয়ে আরো কমে 70% এমনি হয়ে যায়। কাজে যত আগে ডিটেক্ট করতে পারবো তত কম চিকিৎসা লাগে এবং তত বেশি সার্ভাইভাল, মানে কিওর হওয়ার চান্স তত বেশি। কাজে আইডিয়াটা হতে হবে তাড়াতাড়ি ডিটেক্ট করে নেওয়া। অনেকেই মুখে জানেন, অনেকেরই মুখে ঘা হয়ে থাকে অনেক দিন, হয়তো সন্দেহ হয় কিন্তু তারা ডাক্তারবাবুর কাছে যান না। তামাক সেবীদের অনেক সময় মুখ খোলেও না, মুখের খোলাটা বন্ধ হয়ে যায়, একটুখানি মুখ খোলে, ভেতরটা তারা দেখতেও পান না ঠিক করে, তাই জন্য ঘা থাকলে সেটা বুঝতেও পারেন না। কিন্তু অনেক ক্ষেত্রে একটু অবহেলাও হয়ে যায়, মনে হয় যে না, ওই ডিনায়াল রিয়াকশন থেকে যে এটা ক্যান্সার নয় বলে দেরি হয়ে যায়। তাহলে আমি বলবো যে তাড়াতাড়ি বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাহলে কম চিকিৎসায় আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারবো। আচ্ছা স্যার, এই হেড এন্ড নেক ক্যান্সারকে কি সম্পূর্ণ প্রতিরোধ করা যায়? প্রিভেনশনটা এখানে কতটা জরুরি? প্রিভেনশন কিছুটা তো অবশ্যই করা যায়। তার কারণ হলো, আমি আপনাকে কারণগুলো বললাম, সেটা হলো যে প্রথমত তো তামাকটা পুরো ছাড়তে হবে। তামাক না ছাড়ার, তামাকের মতো খারাপ জিনিস কিছু নেই। টোবাকো কজেস ক্যান্সার, এটা যে লেখা থাকে সিনেমা হলে, এটা সর্বৈব সত্যি এবং প্রমাণিত, তাই জন্যই সরকার থেকে এটা লিখে দেয়। তামাক সব রকম ফর্মে তামাক ছাড়তে হবে, পান মশলা, গুটকা, খৈনি, জর্দা, বিড়ি, সিগারেট সবকিছু ছাড়তে হবে। ছাড়লে পরে আমরা অনেকাংশে ক্যান্সার কমিয়ে দিতে পারবো। মনে হতে পারে যে যারা খায় না তাদেরও তো হয়, সেটা কথা নয়। তাতে এর মধ্যে ধরুন 100 জনের মধ্যে যদি 70 জনের টোবাকো ইনডিউসড ক্যান্সার হয়, 70 জনের ক্যান্সার কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো। 30 জনের হয়তো পারবো না, তাদের অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে। ধরুন এখন যা কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, তাতে আমরা দিনে 7টা 8টা 10টা সিগারেট খাওয়ার মতো আমরা যে বাতাস সেবন করি, তাতে আমাদের সেরকম ক্ষতি হয়। তো আপনি বলতেই পারেন যে আপনি তো ডাক্তারবাবু কোনোদিন সিগারেট খাননি, তো না খেলেও আমি রোজই প্রায় 7-10টা সিগারেট খাওয়ার মতো বাতাস সেবন করে চলেছি দূষণের জন্য। কাজে একটু এগুলো তো ঠিক করা যতটা হাতে আছে। আর একটা হলো, যদি কারো শার্প টুথ থাকে বা কোনো ধরনের ইনজুরি মুখে হওয়ার চান্স থাকে, সেই জায়গাগুলো ঠিক করে নিন, ডাক্তারবাবুকে দেখিয়ে দাঁতগুলো ঠিক করে নিন। তারপরে দাঁত যদি বাঁধানো দাঁত ঠিক মতো সেট না হয়, ওগুলোকে ঠিক করে নিন, যাতে ক্রমাগত আঘাত কোনোভাবে না লাগে। আর একটা মনে রাখবেন, অনেকেই বলে যে আমি তো তামাক খাই না, আমি খালি সুপুরি খাই,
তাহলে আমার কেন হবে, ও মশলা খাই, ব্যাপারটা কিন্তু তা নয়। সুপুরি আর মশলা দিয়েও কিন্তু কন্টিনিউয়াস মুখের আপনার গালে আঘাত লেগে চলেছে, ঠিক। সেটা থেকেও হতে পারে। বা চিউইং গাম খানো। হ্যাঁ, মানে যেটা দিয়ে কন্টিনিউয়াস আঘাত লাগে, চিউইং গামের ক্ষেত্রে শার্পস থাকে না, কিন্তু সুপুরি টুপুরি মশলার ক্ষেত্রে শার্প এজেস থাকে, এবং তার মধ্যেও কিছু কিছু কেমিক্যালস থাকে যেগুলি ক্ষতিকারক। কাজে সেইগুলো দিয়ে ধাক্কা লেগে লেগে খচা লেগে লেগেও কিন্তু ক্যান্সার হতে পারে। কাজে এইগুলোকে বাদ দিলে আমরা অনেকাংশে প্রতিরোধ করতে পারবো।